শাশ্বতী দত্ত। আজ আমি আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি BHIE 142 ইউনিট 5 বিষয়ে আলোচনা করব বলে। এই ইউনিটটি সিভিলাইজেশন অ্যান্ড এনলাইটেনমেন্ট অফ জাপান, অর্থাৎ আগের দিন আমরা পড়েছিলাম মেইজি যুগের জাপান সম্পর্কে। সেটা পড়তে গিয়ে আমরা টোকুগাওয়া শোগুনের পিরিয়ডে কি কি রাজনৈতিক অর্থনৈতিক অগ্রগতি ঘটেছিল বা কি তার দুর্বলতা ছিল, যে দুর্বলতা ধীরে ধীরে মেইজি রেস্টোরেশনের পথকে প্রশস্ত করে দেয়, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম। এবং এই আলোচনাতে আমি টোকুগাওয়া শোগুনের পিরিয়ডে যে এক শ্রেণীর বুদ্ধিজীবী গড়ে উঠেছিলেন, যারা বিদেশের সঙ্গে তাদের ভাব বিনিময়ের জন্য উদ্গ্রীব হয়েছিলেন, সে বিষয়ে আলোচনা করেছি। এবং এরপর আগের ক্লাসে, অর্থাৎ লাস্ট ক্লাসে, যখন বিদেশিরা এই জাপানের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল জাপানের বন্দরকে খুলে দেওয়ার জন্য, তার মধ্যে প্রথম ছিল আমেরিকা, এবং আমরা পেরি মিশনের কথা বলেছি। আমেরিকার চাপে টোকুগাওয়া শোগুনরা তারা অত্যন্ত শঙ্কিত হয়েছিলেন এবং কিছু কিছু সংস্কার করেছিলেন, যা টেম্পো রিফর্ম নামে পরিচিত। শুধু তাই নয়, তারা এটাও ঠিক করেছিলেন যে তারা আমেরিকা এবং অন্যান্য যে বহিঃশক্তি, তাদের সামনে জাপানের যে রুদ্ধ দ্বার, সেটাকে উন্মোচন করবে এবং তাদের সঙ্গে চুক্তি করবে। এইখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে পরের দিকে কিছু কিছু সংস্কার বা কিছু কিছু বুদ্ধিজীবী মানুষ, তারা নিজেদেরকে এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে যে পরিস্থিতিকে, সংকটাপন্ন পরিস্থিতিকে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করেছিল। কিন্তু এতৎ সত্ত্বেও আমরা দেখেছিলাম যে এই সংকট কিন্তু এড়ানো যায়নি এবং দেশের অভ্যন্তরে টোকুগাওয়ার বিরুদ্ধে সন্নুজাই, অর্থাৎ সম্রাটের ক্ষমতা পুনঃস্থাপিত করো, ঐতিহ্যকে রক্ষা করো, এই আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। এবং এই টোকুগাওয়ার পরে যে মেইজি পুনঃস্থাপন হলো, মেইজি যে শাসন তৈরি হলো, সেখানে রাজাকে এখানে একচ্ছত্র অধিকার দেওয়া হলেও আমি এটা বলেছিলাম যে এটি ছিল মুষ্টিমেয় অভিজাত বা অলিগার্কদের শাসন, কারণ সম্রাট তাদের হাতেই কুক্ষিগত ছিলেন। এইবার এই যে আলোচনাটি আগের দিন হয়েছিল, সেইখানে শিক্ষাগত যে উন্নতি কি কি হয়েছিল, সেই বিষয়টি শুধু কিছুটা দেখানো হয়েছিল বা ওই জায়গাগুলো স্পর্শ করে যাওয়া হয়েছিল, যে টাচ করা হয়েছিল, যে কতগুলো বিশেষ বিশেষ উদাহরণের মাধ্যমে। কিন্তু আজকের যে ইউনিটটা, এই ইউনিট 5-এ কিন্তু সেই শিক্ষাগত যে
জ্ঞানোদ্দীপ্তির উন্মেষ কিভাবে হয়েছিল জাপানে, সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেই জন্য সভ্যতা এবং জ্ঞানোদ্দীপ্তি এই বিষয়টিকে এই ইউনিটে তুলে ধরা হয়েছে। তাহলে সভ্যতা এবং জ্ঞানোদ্দীপ্তি এইটার উপরে কেন অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে সভ্যতা এবং জ্ঞানোদ্দীপ্তি, সেইটি নিজে পুনঃস্থাপনের যুগে তার চরম অগ্রগতি, চরম জ্ঞানোদ্দীপ্তির প্রকাশ হয়েছিল। কিন্তু এটা বলা ভুল হবে যে টোকুগাওয়া পিরিয়ডে জাপান একেবারেই অন্ধকারাচ্ছন্ন ছিল বা একেবারেই সেখানে অশিক্ষিত মানুষরা বাস করত, কোনো শিক্ষিত মানুষের স্থান ছিল না। আমি আমার আগের ক্লাসে কিছু কিছু যে বুদ্ধিজীবীর টোকুগাওয়া পিরিয়ডে কিভাবে তাদের উত্থান হয়েছিল সেই বিষয়টি আমরা কিন্তু আলোচনা করেছি। তাহলে এই অংশে আমরা যে একটা ইন্ট্রোডাক্টরি, আমি সবসময় আলোচনা শুরুর আগে একটা সিনপসিস করে নিই, একটা ইন্ট্রোডাকশন দিই, যার মধ্যে সামগ্রিকভাবে ইউনিটের ভেতরে কি আলোচনা করা হয়েছে সেই বিষয়টি আপনাদের বুঝতে সুবিধা হয়। সিভিলাইজেশন মানে সভ্যতা, এনলাইটেনমেন্ট মানে হচ্ছে জ্ঞানোদ্দীপ্তি। তাহলে এই জ্ঞানোদ্দীপ্তির সঙ্গে সভ্যতার সম্পর্ক আছে এবং দুটি শব্দ পরস্পরের পরিপূরক। এবার এই মেজি যুগ, যেখানে এতখানি জ্ঞানোদ্দীপ্তি ও সভ্যতার বিকাশ হয়েছিল, সে কিন্তু এই সভ্যতা বা জ্ঞানোদ্দীপ্তির মানসিকতা তার কিন্তু হঠাৎ আসেনি, বা কোনো সমাজেই এই সাংস্কৃতিক পরিবর্তন হঠাৎ আসতে পারে না। সেখানে আমাদের দেখতে হবে যে এর আগের যে যুগ ছিল, অর্থাৎ টোকুগাওয়া যুগ, সেই যুগে সভ্যতা এবং সংস্কৃতির কতখানি উন্নতি হয়েছিল এবং একটা আন্ডার কারেন্ট বা সংস্কৃতি ও শিক্ষাগত পরিবর্তনের একটা ফল্গু ধারা কিন্তু সমাজের মধ্যে বিদ্যমান ছিল। অনেক সময় এই যে পরিবর্তনের বীজ, সেটি আগের যুগে বা আগের শাসনের সময় সেটি কি হয়, তার বীজ বপন হয় এবং সেটি পরের যুগে গিয়ে তা অঙ্কুরিত হয়। কিন্তু জাপানের ক্ষেত্রে আমরা দেখছি যে এই অঙ্কুরোদ্গম কিন্তু টোকুগাওয়া যুগেই হয়েছিল, এবং মেজি যুগ সেই সংস্কৃতি বা শিক্ষাগত যে উন্নতি করার যে মানসিকতা, সেটা কিন্তু সে ইনহেরিট করেছিল, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল টোকুগাওয়া যুগ থেকে। এবং সেই কারণেই এই মেজি যুগে এই সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ এতখানি সহজ হয়েছে। এই যে ইউনিটটা, এই ইউনিটের মধ্যে আমরা দুটো যুগের কথা তো এখানে উপস্থাপিত করা হয়েছে, অর্থাৎ টোকুগাওয়া যুগে কি কি পরিবর্তন আমরা দেখছি এবং মেজি যুগে কি পরিবর্তন হয়েছিল, এইটা একটা দিক। দ্বিতীয়ত, এই যে দুটি যুগে সেখানে সরকারি বা বেসরকারি
কিভাবে এই শিক্ষাগত পরিবর্তনটা হয়েছিল। আর এই শিক্ষাগত ৩ নম্বর, এই শিক্ষাগত পরিবর্তনের সঙ্গে রাজ অনুরাগ অর্থাৎ রাজা যে রাজতন্ত্রের তোষণ এবং রাজাকে একটা আইডল করে অর্থাৎ তাকে প্রতিভূ করে তার নামে যে শিক্ষাগত উন্নতি সেটি এই মেজি যুগে করা হয়েছিল কিনা সেটাও এই ইউনিটে আলোচনার বিষয়। শুধু তাই নয়, এই যে শিক্ষাগত পরিবর্তন হয়েছে সেটা কি আম জনতার জন্য হয়েছিল নাকি সমাজের মুষ্টিমেয় মানুষের জন্য হয়েছিল। যদি আমরা দেখি যে কোনো সমাজে এলিমেন্টারি স্কুল বা প্রাথমিক পর্যায়ের যে বিদ্যালয়গুলি সেগুলি অনেক উন্নত হয়েছে, তাহলে বুঝতে হবে সেই দেশের সরকার দেশের সর্বসাধারণের জন্য চিন্তা ভাবনা করছে। কিন্তু যদি দেখা যায় কেবলমাত্র বিশ্ববিদ্যালয় স্তরে উন্নতি হচ্ছে, কোনো কারিগরি শিক্ষার কোনো ব্যবস্থা নেই বা শুধুমাত্র কেবলমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি সামরিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা একরৈখিক মানসিকতা আছে। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এর আগের লাস্ট ক্লাসে আমি এরকমই একটা আলোচনা করেছিলাম যে সেখানে মেজি পিরিয়ডে শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল এবং পরে তাদেরকে সরকারি কর্মচারী রূপে তাদেরকে সরকার অ্যাবজর্ভ করা হয়েছিল, অর্থাৎ তারা শিক্ষক থেকে সরকারি কর্মচারীতে পরিণত হলেন। কিন্তু শর্ত ছিল যে তাদের এমন শিক্ষা দিতে হবে যার দ্বারা ছাত্রদের মনের মধ্যে যাতে সম্রাটের প্রতি যে শ্রদ্ধা সেই ভাবটি যেন জাগরুক হয়। এটি এবং একটি বিশেষ দিনে সম্রাটের ফটো পুজো করা, সম্রাটের ফটোর সামনে নতজানু হয়ে তাকে অভিবাদন জানানো, এই বিষয়গুলি কিন্তু মেজি যুগে আমরা দেখেছি। তারই বিস্তারিত আলোচনা এখানে করা হবে। আর গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কোনো স্বাধীনতা ছিল নাকি সরকার কর্তৃক সম্পূর্ণ নিয়ন্ত্রিত ছিল এই শিক্ষা ব্যবস্থা। এই যে এতগুলি যে ইস্যু এই ইউনিটে আলোচনা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে মেজি যুগে, হ্যাঁ একথা সত্যি যে মেজি যুগে কিন্তু শিক্ষার অভূতপূর্ব উন্নতি হয়েছিল, কিন্তু এই শিক্ষা সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শনকে এক অন্যতম শর্ত হিসাবে গণ্য করেছে। অর্থাৎ এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই শিক্ষা ব্যবস্থা কোনো ডায়েটের হাতে ছিল না, সম্রাট নিজে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন এবং বলা হয়েছিল শিক্ষা বা জ্ঞান যাই কিছু আহরণ করা হোক না কেন তার উদ্দেশ্য অর্থাৎ আলটিমেট উদ্দেশ্য থাকবে সম্রাটের যে ক্ষমতাকে আরো শক্তিশালী করা, সুসংহত করা
এবং রাজতন্ত্রকে আরো বিকশিত করা। শুধু তাই নয়, এই যে শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করা হয়েছিল, বলা হয়েছিল এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির উন্নয়ন অর্থাৎ নেশনের কি করে আপলিফটমেন্ট হবে তার উপর গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে যে নেশন বা জাতি, তার প্রতিভু কে ছিলেন? সম্রাট। তাহলে এই যে মেজি, তাহলে এই নেশনের উন্নতির সঙ্গে সঙ্গে সম্রাটের গুণগান করা বা তার গরিমা প্রকাশ করা, গরিমা বৃদ্ধি করা ইত্যাদিকে কিন্তু আলটিমেট এন্ড হিসাবে গণ্য করা হয়েছিল। যাই হোক, আরেকটি বিষয় যে স্কুল লেভেলে একটা রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যায়, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে অনেকটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল এবং সেখানে গবেষণাকে উন্মুক্ত করা হয়েছিল। এটা কেন করা হয়েছিল? না, শিক্ষা অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন যারা নেয়, অর্থাৎ সেই ছোট ছোট বাচ্চারা, তাদের মনটা থাকে অত্যন্ত সরল। কাজে সেই সময় থেকে যদি রাজতন্ত্রের প্রতি ঐকান্তিক আনুগত্যের আদর্শ তাদের মধ্যে প্রথিত করা যায়, তবে ভবিষ্যতে গিয়ে তারা কিন্তু সেইভাবেই তারা গড়ে উঠবে। এই রাজতন্ত্রের আদর্শকে গৌরবান্বিত করা কিংবা বিদেশি বা পাশ্চাত্য আদর্শকে গৌরবান্বিত করা, এই দুটো একটা কারেন্ট আমরা কিন্তু এই মেজি শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। কি না, এক শ্রেণীর যারা শিক্ষাবিদ বা বুদ্ধিজীবী ছিলেন, তারা মনে করতেন যে পাশ্চাত্যের অনুসরণে জাপানকে উন্নত করতে হবে, অর্থাৎ বিদেশে গিয়ে সেখানকার শিক্ষাগত আদর্শকে গ্রহণ করে জাপানকে উন্নতি করতে হবে এবং এর ফলে জাপান যে উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে, তখন জাপান যা কিছু শিখেছে সেটা তখন সে পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বা বিরোধিতার ক্ষেত্রেই তারা কাজে লাগাবে। এটা হচ্ছে একটা মত। এবং সেই কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা পাশ্চাত্যকে অনুকরণ করা, পাশ্চাত্যের শিল্প বিকাশকে তারা সেখানে ও সেখানকার অভিজ্ঞতা অর্জন করে জাপানে ফিরে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করা, বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রভৃতি বিভিন্ন যে অবদান তারা রেখেছিলেন। আরেক শ্রেণী যে বুদ্ধিজীবী, তারা কনফুসীয় আদর্শে বিশ্বাসী, তারা ট্র্যাডিশন বা ঐতিহ্যবাদী ছিলেন। তারা মনে করতেন যে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাষ্ট্রের সমাজ, তার সংস্কৃতির একটা পৃথক প্রেক্ষাপট আছে এবং সেই প্রেক্ষাপটে আমরা সেই প্রেক্ষাপটটি চিন্তা ভাবনা না করে যদি পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করা হয়, তবে কিন্তু এই শিক্ষা
ব্যর্থতায় পর্যবসিত হবে। এবং তারা আরো বলেছিলেন যে পাশ্চাত্য থেকে জাপান যে শিক্ষা নেবে তাতে তার কমার্শিয়াল বা অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক শিক্ষাটা সে লাভ করবে, কিন্তু যে ট্র্যাডিশনাল ভ্যালুস গুলো আছে, নৈতিকতা অর্থাৎ মরালিটি, এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। সুতরাং এমন করতে হবে যে পাশ্চাত্যের থেকে আদর্শকে গ্রহণ করতে হবে, সে বিষয়ে তারা যে একেবারে বিরোধী ছিলেন তা নয়, কিন্তু সেই আদর্শ গ্রহণ করে জাপানের সংস্কৃতির প্রেক্ষাপটে, তার সমাজের প্রেক্ষাপটটি চিন্তা করে সেভাবে কিন্তু সেগুলিকে কি করতে হবে, বাস্তবে রূপায়ণ করতে হবে। এটা এক শ্রেণীর বুদ্ধিজীবীর মধ্যে তারা এই মত পোষণ করেছিলেন। এখানে বলা যায় যে তারা এই পাশ্চাত্যানুরাগী এবং ঐতিহ্যবাদী তার মধ্যে একটা মধ্যপন্থা অবলম্বন করেছিলেন। কিন্তু কেউ কেউ আবার অত্যন্ত কট্টর ছিলেন এবং কট্টরভাবে ঐতিহ্যবাদী, এবং তারা পাশ্চাত্যের কোনো আদর্শকে তারা গ্রহণ করতে রাজি ছিলেন না, কারণ তাদের মনে হয়েছিল এর দ্বারা তারা পাশ্চাত্যের বশীভূত হয়ে যাবেন এবং পাশ্চাত্যের যে শিক্ষার সংস্কৃতি সম্পূর্ণভাবে জাপানের উপর আরোপিত হয়ে জাপানের যে বেসিক অর্থাৎ মৌলিক যে ব্যবস্থা কাঠামো, সাংস্কৃতিক কাঠামো, সেটাকে নষ্ট করে দেবে। আরেক তৃতীয় শ্রেণী যারা আছে তারা হচ্ছে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী। তারা আবার অন্যভাবে ভিন্ন দিক থেকে তারা কিন্তু এই শিক্ষাটাকে আলোচনা করেছেন। তারা বলছেন শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, অর্থাৎ ধনী দরিদ্র এই ভেদ ঘুচে গিয়ে সমাজের মধ্যে একটা ইকুয়ালিটি প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে একটি বিষয়ে উল্লেখ করা দরকার যে পাশ্চাত্যের শিক্ষা গ্রহণ করে সেটি যদি বাস্তবে অ্যাপ্লাই করা হয়, তার মাধ্যমে যে সমাজে একটা বিরাট ধনী দরিদ্রের ব্যবধান তৈরি হবে এমন কিন্তু নয়। দেখতে হবে এই বাস্তবায়ন যিনি করছেন বা যারা করছেন তাদের দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি গ্রহণের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক ভাবধারা, গণতান্ত্রিক মানসিকতাকে পোষণ করতে হবে। কিন্তু কোনো কোনো বুদ্ধিজীবী এই অভিযোগও করেছেন যে যেহেতু জাপানে রাজতন্ত্রের প্রতি চরম আনুগত্যকেই শিক্ষার একটা মূল যে লক্ষ্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে এই গণতান্ত্রিক যে পদ্ধতি বা কাঠামো সেটা যেন কোথায় যেন আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে আরেকটি বিষয় তাহলে আমরা কি দেখছি যে জাপানের এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেশ কতকগুলি অভিমুখ আছে। একটি অভিমুখ টোকুগাওয়া যুগে যে পরিবর্তন হয়েছিল সেই বিষয়ে কোনো ডিবেট নেই বা বিতর্ক নেই, কিন্তু যেই মাত্র মেজি যুগ শুরু হচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী যারা উঠছে তাদের মধ্যে
একটা কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীল আর গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, এই যে বিভিন্ন একটা মানসিকতা, এই মানসিকতার মধ্যে নানান রকম ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্স অফ ওপিনিয়ন। কিন্তু এই ইউনিটের আলোচনার থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে এই মেজি যুগে জ্ঞানের চরম প্রসার হয়েছিল। কেন? বিভিন্ন নাম পাবেন আপনারা বুদ্ধিজীবীদের নাম, তাদের মধ্যে অনেকেই বিদেশে গিয়ে সেখানকার শিল্প, সেখানকার যে শিক্ষা ব্যবস্থা, সেটা নিজের চোখে তারা দেখে, অর্থাৎ প্রত্যক্ষ অভিজ্ঞতা তারা অর্জন করেছে। এইটার মধ্যে দিয়ে কি মানসিকতা প্রকাশ পাচ্ছে? অর্থাৎ নিজের দেশকে আরো উন্নতি করার এই যে সাজাত্য বোধ, এই সাজাত্য বোধ কিন্তু মেজি যুগের শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। হতে পারে তার মধ্যে রাজতন্ত্রের প্রতি পৃষ্ঠপোষকতা রয়েছে বা পোষণ রয়েছে, কিন্তু এতৎ সত্ত্বেও কিন্তু এই সিভিলাইজেশন অ্যান্ড এনলাইটেনমেন্ট মেজি যুগে জাপানকে একটা অত্যন্ত সাংস্কৃতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ, পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছিল। তাহলে এই যে সিনপসিসের মধ্যে দিয়ে আমি অনেকটাই আপনাদের যে আলোকপাত করলাম, এবার আমি আলোচনার ভেতরে প্রবেশ করছি। আমরা কি দেখছি, যেটা আমি আগের আলোচনায় বলেছি, যে টোকুগাওয়া পিরিয়ডের সময় থেকেই এই আলোচনাটার সূত্রপাত। হ্যাঁ, আমরা জানি টোকুগাওয়া পিরিয়ডে রুদ্ধদ্বার ছিল, জাপান বিদেশের কাছে উন্মুক্ত হয়নি, কিন্তু ধীরে ধীরে তার উন্মোচন ঘটল। এবং সেখানে আমরা দেখছি যে জাপানিরা কেবল রাজনৈতিক অর্থনৈতিক স্তরেই যে পরিবর্তন এনেছিল তা নয়, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা জগতে একটা অভিনব পরিবর্তন আনয়ন করেছিল। আর একটা কথা বিশেষভাবে প্রশংসনীয়, যে এই যে জাপানে মেজি যুগে আমরা যে সমস্ত রাজনৈতিক নেতাদের কথাও পাচ্ছি, তারা কিন্তু প্রত্যেকেই শিক্ষা অনুরাগী ছিলেন এবং শিক্ষাকে নিয়ে কোনো রাজনীতি কিন্তু তারা করেননি, এবং তারা এই কথা মনে করতেন যে শিক্ষা হচ্ছে জাপানের উন্নতির মূল স্তম্ভ বা একমাত্র পথ। এই যে পরিবর্তনটা, এটা আমি আগেই বলেছি, টোকুগাওয়া অর্থাৎ ইনহেরিট করেছিল মেজি যুগ, টোকুগাওয়া সময় থেকে সূচনা হয়েছিল, তারপর মেজি যুগে তার চরম অগ্রগতি বা প্রগতি হয়। আর এই যে আদর্শ, যে বিদেশের সঙ্গে পাশ্চাত্যের সঙ্গে তারা পাশ্চাত্যের যে অনুপ্রেরণা আদর্শ, এই ক্ষেত্রে তারা হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু আদর্শকে গ্রহণ করেছিল, অনুপ্রেরণা লাভ করেছিল। আর তাছাড়া চীন, সেই সময় যে টোকুগাওয়া যুগে জাপানে জ্ঞানের উৎস ছিল চীন ও হল্যান্ড থেকে প্রাপ্ত বিভিন্ন গ্রন্থাদি, অর্থাৎ বাইরে থেকে কিন্তু সব সময় এই গ্রন্থের সরবরাহ হতো এবং সেই গ্রন্থ পাঠ করে জাপানিরা সমগ্র পৃথিবীর সংবাদকে তারা আয়ত্ত করেছিল। এবং এইভাবে দেখা যায় 19 শতকের মধ্যেই জাপানে এক বলিষ্ঠ শিক্ষিত শ্রেণী গড়ে ওঠে, যাদের মধ্যে একটা উদার মানসিকতা, অর্থাৎ পাশ্চাত্যের মধ্যে কোনো ধর্মীয় সাংস্কৃতিক গোড়ামি নেই, সেই উদার মানসিকতা কিন্তু তাদের মধ্যে সঞ্চারিত হয়েছিল।
এই বুদ্ধিজীবীদের মধ্যে কেউ কেউ বিদেশে গিয়ে জ্ঞান আহরণ করতে উদ্গ্রীব ছিলেন। এমনকি পেরি জাহাজ যখন এসেছিল, অনেকে লুকিয়ে সেই জাহাজে করেও বিদেশে যাওয়ার চেষ্টা করেন। তো এর মধ্যে আমরা একজনের নাম পাচ্ছি, যোশিদা সোইন। তিনি রাজতন্ত্রের প্রতি তার চরম আনুগত্য ছিল। তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। অপর বুদ্ধিজীবী নিজি মাজো, তিনি কিন্তু শেষ পর্যন্ত নিজেকে স্মাগল করতে পেরেছিলেন, অর্থাৎ এরা স্মাগল করতেন নিজেদেরকে। তারা লুকিয়ে গেছিলেন বিদেশে, তারা আমেরিকায় গেলেন এবং সেখান থেকে হাতে কলমে প্রযুক্তি শিখে শিক্ষা বিষয়ে জ্ঞান অর্জন করে দেশে ফিরলেন এবং সেই জ্ঞানকে রূপায়ণ করলেন আর বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন এবং সেই রকম তারা সে বিদেশের মতন করেই সেখানকার শিক্ষা কাঠামো রচনা করেছিলেন। আর তারা পাশ্চাত্যকে জাপানের অগ্রগতির মূল স্তম্ভ বলে মনে করতেন, অর্থাৎ পাশ্চাত্যের উদার ভাবধারাকে গ্রহণ করলেই জাপানের অগ্রগতি সম্ভব বলে মনে করতেন। যে টোকুগাওয়া প্রথম দিকে এত কনজারভেটিভ ছিল, সেই টোকুগাওয়া সরকারের পক্ষ থেকেও কিন্তু বিদেশে একটা এনভয় বা মিশন প্রেরণ করা হয়েছিল, সাংস্কৃতিক মিশন। এখানে সব বড় বড় সরকারি পদাধিকারীরা ছিলেন, তার মধ্যে আগুরি তাদামাসা, ফুকুজাওয়া উকিচি প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। তারা বিদেশ গেলেন, সবকিছু দেখলেন, বিভিন্ন জায়গা ঘুরলেন এবং সহজ জাপানি ভাষায় ফুকুজাওয়া উকিচি তার সমস্ত অভিজ্ঞতা সহজ জাপানি ভাষার মাধ্যমে লিখে একটা গ্রন্থ রচনা করলেন, যাতে জাপানের সাধারণ মানুষ সেই বিদেশি সেই সমস্ত আদর্শ সম্পর্কে জানতে পারেন। তিনি তার সেই গ্রন্থে পাশ্চাত্যের সমাজ ও সংগঠনগুলি সম্পর্কে বিশদ তথ্য লিখলেন। এছাড়া তিনি কিছু বই ট্রান্সলেশনও করেছিলেন, যাকে বলা হয় সেইও ইজো, অর্থাৎ পাশ্চাত্যের কন্ডিশন অফ ওয়েস্ট। এইটি হচ্ছে প্রচুর তথ্য, একটা আকর বিশেষ। এবং এছাড়া আমরা দেখছি নাকামুরা মাসানো, তিনি স্যামুয়েল স্মাইলের সেলফ হেল্প, অর্থাৎ নিজেকে, অর্থাৎ আত্মবিশ্বাস এবং নিজেকে আত্মপ্রতিষ্ঠা করো, নিজের পায়ে নিজে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি দেশের উন্নতি করো, জাতির উন্নতি করো, নিজের উন্নতি করো, এটাই। অর্থাৎ তারা বিদেশ থেকে যা শিখে এসেছিলেন, যে সেখানকার মানুষ কতখানি তারা আত্মসচেতন এবং তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, যেটা সেলফ ডিপেন্ডেন্ট, যেটা অর্থাৎ নিজের প্রতি নিজে, অর্থাৎ আমি অন্যের কারোর প্রতি, আমি অন্যের থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের উপরে আত্মবিশ্বাসী হয়ে আমি নিজেকে প্রতিষ্ঠা করব, দেশের জন্য কাজ করব। এবং এছাড়া আমরা নাকামুরা কিউএস, তিনি কি করেছিলেন, মিলের অন লিবার্টির অনুবাদ করেছিলেন। লিবার্টি অর্থাৎ যে স্বাধীনতা, অর্থাৎ মুক্তির আস্বাদ, যে মানুষের জীবনে কতখানি দরকার, সেইটা কিন্তু এই স্বাধীনতা কিভাবে সংস্কৃতিকে প্রভাবিত করে, সেই জন্যই তিনি জাপানি ভাষায় তিনি এটা অনুবাদ করেন। এছাড়া এর পরেই আসছে মিজি সরকার, তারাও টোকুগাওয়ার মতন এক বিদেশে একটা মিশন প্রেরণ করেছিলেন, ইওয়াকুরা মিশন। এই মিশনের সদস্যদের মধ্যে প্রথম সারির নেতারা ছিলেন, তার মধ্যে আকুবু তোশিমিচি, তিনি বিদেশে গেলেন, সেখানকার শিল্প অর্থনীতি বিষয়ে জ্ঞান আহরণ করলেন এবং এই যে ইউরোপের বিভিন্ন দেশকে তারা, যেটা তারা ভ্রমণ করে তারা দেখলেন, এক একটি দেশ এক একটি বিষয়ে তারা উন্নত। যেমন ইংল্যান্ড, শিল্প প্রগতির আদর্শ ইংল্যান্ড থেকে তারা নিল, রাশিয়ার থেকে সামরিক আদর্শ, ফ্রান্সের থেকে পুলিশ ও শিক্ষা জগতের আদর্শ, আমেরিকার থেকে কৃষিজ অগ্রগতির আদর্শ। এছাড়া তারা বিদেশ থেকে যে বিভিন্ন প্রযুক্তিবিদকে এদেশে নিয়ে এলেন,
শিক্ষাবিদকে এদেশে নিয়ে এলেন এবং বিভিন্ন উৎপাদন সংস্থা ও শিক্ষাক্ষেত্রে নিযুক্ত করলেন। তার জন্য অনেক সরকারি অর্থ ব্যয় হলেও তারা সেটাকে কিন্তু বজায় রেখেছিলেন। এর দ্বারাই বোঝা যায় যে মিজি জাপান এই বিদেশি আদর্শকে গ্রহণ করে নিজেকে উন্নত করার ক্ষেত্রে কতখানি যে ব্যগ্র ছিলেন। এতখানি উদাগ্র পাশ্চাত্য প্রেমের কারণে তারা কি করতে শুরু করলেন, বিদেশিদের অনুকরণে পোশাক পরিচ্ছদ পরিধান করতে শুরু করলেন। তারা হল অফ ডিয়ার প্যাভিলিয়ন তৈরি করলেন। জাপানি শব্দ যে ফ্রেজ বানবে কাইকা অর্থাৎ সভ্যতা ও জ্ঞানোদ্দীপ্তি, যেটা এখানকার আজকের আলোচনার হেডলাইন, সেটি সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে সভ্যতা ও জ্ঞানোদ্দীপ্তিকে বৃদ্ধি করে। 1874 খ্রিস্টাব্দে 33 জন বুদ্ধিজীবী নিয়ে একটা সংগঠন তৈরি করা হলো, যার নাম মেইরো কুসা। প্রেসিডেন্ট ছিলেন মোরি আরিনোরি, যিনি আমেরিকায় জাপানের প্রথম এনভয়। তিনি জাপানে আধুনিক শিক্ষা বিস্তারে তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। এই যে সোসাইটির অন্যান্য সদস্য নিশিমুরা শিগেকি, নাকামুরা কিউ, কাটো হিরোইউকি, সুদা মাসামিচি, ফুকুজাওয়া ইউকিচি। তার মধ্যে নিশিমুরা শিগেকি, নাকামুরা এরা নৈতিকতা, আত্মনির্ভরশীলতার উপর জোর দেন। অর্থাৎ বিদেশের শিক্ষা গ্রহণ করে তোমার আত্মিক উন্নতি করো, নৈতিকতার উন্নতি করো, নৈতিকতাকে কিন্তু বিসর্জন দিও না। কেটো রাজকীয় প্রতিষ্ঠানের উপর গুরুত্ব দেন। সুদা জ্ঞানোদ্দীপ্ত আইন ও আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা বলেন। অর্থাৎ এখানে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা যেন অন্য রকম ট্রেন শুরু হচ্ছে। অর্থাৎ রাজার প্রতিষ্ঠান, রাজকীয় অর্থাৎ ইম্পিরিয়াল প্রতিষ্ঠানের উপরে তারা জোর দিচ্ছেন। আর ফুকুজাওয়া ইউকিচি তিনি কেইও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাহায্য করেছিলেন। তিনি বলেছিলেন প্রত্যেক জাপানিকে নিজেদের মধ্যে স্বাধীন চেতনা করতে হবে, সরকারকে সাহায্য করতে হবে, দেশের কাজকে সাহায্য করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি কমার্শিয়াল একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট তৈরি করেছিলেন, যা হিতোৎসুবাসী বিশ্ববিদ্যালয়ে পরে পরিণত হয়েছিল। এই যে জ্ঞানান্বেষণের যে আগ্রহ, এইটা 1878 খ্রিস্টাব্দের চার্টার ওথে বিশেষভাবে ফুটে উঠেছে। সেখানে বলা হচ্ছে রাজার ক্ষমতাকে দৃঢ় করার জন্যই জ্ঞান আহরণ করতে হবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু জ্ঞান কখনো ন্যাচারাল লয়ের বিরোধী হবে না। তো এই সময় আমরা পাশ্চাত্য ভাবধারার বিস্তার দেখতে পাচ্ছি। উকি এমরি নাকি চমিন ছিলেন পুরোধা, বিদেশি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে তারা আগ্রহী ছিলেন এবং তারা গণতান্ত্রিক সমাজ গড়তে চেয়েছিলেন যেখানে কোনো বিভেদ থাকবে না। আর এই টোকুগাওয়া যুগ থেকেই যে শিক্ষার প্রতি ঐকান্তিক অনুরাগের মানসিকতা আমরা দেখতে পেয়েছি এবং টোকুগাওয়া যুগে প্রথমে মন্দির বিদ্যালয়গুলিতে শিক্ষা সীমিত ছিল এবং ছাত্রদের আদর্শ সমাজ গড়ে তোলার শিক্ষা দেওয়া হতো এবং প্রাইমার অন বিজনেস জাতীয় পুস্তক গ্রহণ মানে ব্যবহার করা হতো এবং বিদ্যালয়ে চীনের সাহিত্য, গণিত, আইন শিক্ষা দেওয়া হতো। অনেক সামুরাই এই স্কুলে যোগদান করতেন। স্কুল অফ ফরেন লার্নিং বা কাইসেইজো তৈরি করা হয়েছিল, যেখান থেকে পশ্চিমের যে জ্ঞান তার মূল উৎসে পরিণত হয়েছিল স্কুল অফ ফরেন লার্নিং। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, টোকুগাওয়া যুগে শিক্ষা ছিল বিকেন্দ্রীভূত শিক্ষা। ছাত্ররা স্কুলে না গিয়ে তার শিক্ষকের গৃহে পাঠ গ্রহণ করাকেই তারা সমীচীন মনে করতেন। আর মেজি যুগে প্রথম দিকে যে স্কুলগুলো স্থাপিত হলো সেখানে হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদকে আরো উন্নত করো তার ট্রেনিং দেওয়া শুরু হলো। 1869 টোকিওতে বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো। 1871 মিনিস্ট্রি অফ এডুকেশন তৈরি হলো। 1872 শিক্ষা আইন পাস করা হলো। এর দ্বারা দেশকে বিশ্ববিদ্যালয় জেলা, মিডল স্কুল জেলা, এলিমেন্টারি শিক্ষা জেলায় বিভক্ত করা হলো
8টা বিশ্ববিদ্যালয় জেলা, সেগুলিকে আবার 32টি মিডল স্কুল জেলা, সেগুলিকে আবার 210টি এলিমেন্টারি স্কুল জেলায় বিভক্ত করা হয়েছিল। এই ক্ষেত্রে এর ওপর একটা ফরাসি শিক্ষা ব্যবস্থার যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এলিমেন্টারি শিক্ষা ছিল ফ্রি অফ কস্ট, বিনামূল্যে, কিন্তু তার জন্য মানুষকে যে ব্যয়ভার গ্রহণ করতে হতো তার জন্য একটা অসন্তোষ তৈরি হলো। আর তাছাড়া শিক্ষার উপকরণ ছিল না, শিক্ষকদের ভালো ট্রেনিং ছিল না, কিন্তু আস্তে আস্তে সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই আমরা একটা ট্রেনটা, যেটা আগেই শুরু হয়েছিল, একটা ট্রেনটা আরো বাড়তে লাগলো। পাশ্চাত্যকরণের ওপরে একটা বিভিন্ন মহল থেকে বিরুদ্ধে প্রতিবাদ উঠলো, বললো আমাদের সংস্কৃতি তো নষ্ট হয়ে যাচ্ছে, গ্রেগরি ক্যালেন্ডার কেন আমরা ব্যবহার করব। 1879-তে এডুকেশন অর্ডিন্যান্স জারি করা হলো এবং বলা হলো আমেরিকা থেকে যে শিক্ষা আদর্শ গ্রহণ করা হচ্ছে তাকে কিছুটা পরিবর্তন করে কাজে লাগাতে হবে। আর পশ্চিমের শিক্ষার বিরুদ্ধে যে এর মধ্যে যে দেশীয় ঐতিহ্যের জন্য মানুষের মধ্যে একটা আগ্রহ লক্ষ্য করা গেল। আর এই সময় একটা নতুন মুভমেন্ট শুরু হচ্ছে, পিপলস রাইটস মুভমেন্ট। 1885-তে ক্যাবিনেট গঠিত হচ্ছে, মরি আরি লরি প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন। তিনিও শিক্ষাকে গুরুত্ব দিতেন। তিনি বিদ্যালয় শিক্ষাকে রাজনীতির অধীনে রাখলেও বিশ্ববিদ্যালয় শিক্ষা, স্নাতক স্তরে প্রশিক্ষণ, গবেষণাকে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন। 1886-তে অনেক ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় তৈরি হলো এবং টোকিও বিশ্ববিদ্যালয় টোকিও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত। অর্থাৎ দেখা যাচ্ছে রাজতন্ত্রের প্রভাব বিশেষভাবে ফুটে উঠছে। 1899-তে প্রধানমন্ত্রী আমাগাতা আরিতোমো এক অর্ডিন্যান্স ঘোষণা করলেন। তিনি বললেন যে প্রিভি কাউন্সিলের অনুমতি না নিয়ে শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন করা যাবে না এবং 1913-র মধ্যে সরকার নিজে সমস্ত পুস্তক প্রকাশনার দায়িত্ব নিল, আর বাইরের কোনো বেসরকারি প্রকাশনা এটাকে ছাপতে পারবে না। 1890-তে ইম্পেরিয়াল রেস্ট্রিক্ট বা একটা আদেশ জারি করা হলো, তার মধ্যে দিয়ে রক্ষণশীল ঐতিহ্যবাদীদের যে একটা মধ্যে যে যুক্তি সেটা স্পষ্ট হয়ে উঠছে। কনফুসীয় আদর্শে বিশ্বাসী মতুদা এইফু এর রেস্ট্রিক্টের খসড়া তৈরি করলেন এবং তিনি বললেন কি আমেরিকার নীতি গ্রহণ করা হবে না, কনফুসীয় আদর্শকে গ্রহণ করতে হবে। কিন্তু ইটো হিরোবুমি তিনি কিন্তু প্রত্যক্ষ রাজ নিয়ন্ত্রণের বিরোধী ছিলেন শিক্ষাক্ষেত্রে এবং তিনি সাংবিধানিক রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন। অর্থাৎ যা কিছু শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণ, সরকারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে না এবং সেখানে একটা গণতান্ত্রিক ভাবধারা প্রচার করতে হবে, স্থাপন করতে হবে। নিশিমুরা সিগেকিও পশ্চিমী ভাবধারা দ্বারা পরিশীলিত কনফুসীয় আদর্শ প্রচার করলেন। তিনি কি বললেন? হ্যাঁ, পশ্চিমী ভাবধারা গ্রহণ করা হোক এবং তার দ্বারা কনফুসীয় আদর্শের মধ্যে যে কিছু দুর্বলতা আছে, যে সংস্কার কুসংস্কার আছে, সেগুলোকে আরো পরিশীলিত করে সেই আদর্শকে কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে হবে। ডিসকোর্স অন জাপানিজ মরালিটি এই গ্রন্থে তিনি কনফুসীয় আদর্শের পুনরুদ্ধারের কথা বললেন। অর্থাৎ তিনি কিসের বাণী প্রচার করলেন, কিসের উপর বক্তৃতা দিলেন? জাপানির মরালিটি অর্থাৎ জাপানের যে নৈতিকতার উপর গুরুত্ব দিলেন। মতুদা এইফু ও নিশিমুরা সম্রাট ইম্পেরিয়াল কবি, তারা দক্ষতার সঙ্গে এই সব ইম্পেরিয়াল যে রেস্ট্রিক্ট অর্থাৎ তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্রাট ইম্পেরিয়াল রেস্ট্রিক্ট পাস করলেন, যেখানে মানুষকে বলা হলো যে তোমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে এবং দেশের উন্নতির জন্য কাজ করতে হবে। এই যে এইটাকে অনেকে রক্ষণশীল ভাবধারার
পরিচায়ক বলছেন, যেহেতু সম্রাটের পক্ষপাতিত্বের একটা সুর এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর রক্ষণশীলদের মধ্যে ইনতেটসুজি, কুগা কাতসুনান, মিয়াকে সেতসুরে প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। কুগা কাতসুনান তিনি জাপানকে পশ্চিমের সমতুল্য করে প্রগতির বিরোধী ছিলেন। তিনি কি বলেছিলেন, প্রত্যেক সংস্কৃতির নিজস্বতা আছে এবং সেই অনুসারে উন্নতি বাঞ্ছনীয়। দার্শনিক উচিমুরা কাঞ্জো তিনি আবার সম্রাটের দৈবী অধিকারের বিরোধী ছিলেন। তিনি কি বলেছিলেন, এই যে নতুন যে পিপলস রাইটস যে মুভমেন্ট তৈরি হচ্ছে, সেখানে সম্রাটের অধিকারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে যদি আমরা সম্রাটের দৈবী অধিকার প্রতিষ্ঠা করি, তাহলে তার মধ্যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতান্ত্রিক বাতাবরণ কিন্তু ভীষণভাবেই ব্যাহত হবে। মিয়াকে সেতসুরোই মনে করতেন যে যদি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির জাগরণ হয়, তবে সমগ্র পৃথিবীর অগ্রগতি সম্ভব। তিনি কি বলছেন, যে আমরা জাপানিরা শুধু অন্যান্য পাশ্চাত্য থেকে আমরা সংস্কৃতি আদর্শ নিয়ে আমরা উন্নতি করলাম, তাতে তো আমাদের এই যে উন্নতিটা, এটা পরিপূর্ণ হচ্ছে না। তিনি এখানে একটা গ্লোবালাইজড একটা অগ্রগতির কথা বলছেন। বলছেন যে এই সংস্কৃতি হচ্ছে একটা ইউনিভার্সাল এবং সমস্ত গোটা পৃথিবীটা হচ্ছে একটা পরিবার, এবং সেখানে সমস্ত সংস্কৃতির যদি উন্নতি হয় তবেই কিন্তু পৃথিবীর অগ্রগতি সম্ভব। মিয়াকের মতে সংস্কৃতি তার উন্নতির মধ্যে দিয়েই প্রত্যেকটা সংস্কৃতি, যে কোন প্রত্যেকটা সংস্কৃতি তার উন্নতির মধ্যে দিয়ে কিন্তু পৃথিবীর একটা সামগ্রিক উন্নতির পথকে তৈরি করবে। মিয়াকে পশ্চিমী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এশিয়াকে রক্ষা করার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আমরা প্রথমে দেখছি পাশ্চাত্যের আদর্শের উপর জোর, তারপরে আমরা দেখছি ঐতিহ্যবাদের উপর জোর এবং গণতান্ত্রিক, তারপরে আমরা দেখছি এই ঐতিহ্যবাদের সঙ্গে রাজতন্ত্রের একটা যেন কোথায় মিশ্রিত হয়ে গেছে রাজতান্ত্রিক আদর্শ, এবং এই যে গণতান্ত্রিক ভাবধারার একটা অস্তিত্ব সেখানে দেখতে পাচ্ছি। কিন্তু যখনই রাজতন্ত্রের দৈবী মহিমার প্রচার করা হচ্ছে, তখন এই গণতান্ত্রিক ভাবধারা কিন্তু ব্যাহত হচ্ছে এবং আস্তে আস্তে একটা সামগ্রিক একটা ইউনিভার্সাল কালচারের কথা বলা হচ্ছে। অর্থাৎ কিভাবে দেশ থেকে একটা সেটা ছাপিয়ে যাচ্ছে দেশের মাটিতে, তার যে একটা সীমারেখা সেটাকে অতিক্রম করে যাচ্ছে। সত্যি তো সংস্কৃতিকে কিন্তু কোনো পার্টিকুলার দেশের মধ্যে আটকে রাখা যায় না। সংস্কৃতি হচ্ছে একটা প্রবাহের মতো, একটা দেশ থেকে আরেকটা দেশে ছড়িয়ে পড়ে, এবং মিয়াকে সেটাই বলেছিলেন। তিনি বলেছিলেন কোনো একটি সংস্কৃতি বা দুটো তিনটে সংস্কৃতি যদি পিছিয়ে পড়ে, তবে পৃথিবীর কোনো উন্নতি হবে না। সেই জন্য সাম টোটাল অফ কালচারাল ডেভেলপমেন্টের উপর তিনি জোর দিয়েছিলেন, এবং এই সবাইকে মিলেই কিন্তু পৃথিবীর সাংস্কৃতিক উন্নতি, এবং এই কারণেই তিনি এশিয়ার সংস্কৃতিকে রক্ষার কথা বলেছেন। প্যান এশিয়ানিজমের একটা বহিঃপ্রকাশের মধ্যে তৈরি হচ্ছে। তিনি পশ্চিমী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এশিয়াকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। এখানে আবার দেখুন, হঠাৎ করে একটা রাজনৈতিক একটা শব্দ এসে যাচ্ছে। অর্থাৎ যারা ঐতিহ্যবাদী তারা কি ভয় পাচ্ছেন, যে আমরা যদি পশ্চিমী বা পাশ্চাত্য সংস্কৃতি শিক্ষাকে ভীষণভাবে গ্রহণ করি বা তাকে অন্ধ অনুকরণ করে নিজের সমস্ত সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে বাদ দিয়ে
সম্পূর্ণভাবে পাশ্চাত্যের উপর নির্ভর করি, তবে ধীরে ধীরে এই পশ্চিমের সাম্রাজ্যবাদ আমাদের সভ্যতাকে গ্রাস করবে এবং আস্তে আস্তে আমাদের সভ্যতা, যেটা আমাদের মৌলিক সভ্যতা, এতদিনের ঐতিহ্য, সমস্ত বিলুপ্ত হয়ে যাবে। তিনি বলছেন যে হ্যাঁ, এইরকম করতে হবে যে এশিয়াকে রক্ষা করো, এবং এই যে তোমরা পশ্চিমের জ্ঞানকে নিয়ে এসে নিজেদেরকে উন্নত করার কথা বলছো, ঠিক একইভাবে তোমরা পশ্চিমে গিয়ে এশিয়ার জ্ঞানকে পশ্চিমে ছড়িয়ে দাও। কারণ পশ্চিমের লোকেরা কিন্তু এশিয়ার সংস্কৃতি সম্পর্কে অজ্ঞ। মানে তারা যদি এশিয়ার সংস্কৃতি সম্পর্কে অজ্ঞ হয়, তবে কি করে এই গ্লোবালাইজড একটা সাংস্কৃতিক ডেভেলপমেন্ট হবে? সেই জন্য উনি একটা নতুন কথা বললেন যে পশ্চিম যে এশিয়ার সম্পর্কে অজ্ঞ, সেই জ্ঞানকে ছড়িয়ে দাও। এইভাবে জাপান ও এশিয়াকে জানার জন্য একটা অন্বেষণ শুরু হলো। আকাকুরা তেনসিন এই যে অন্বেষণের মধ্যে দিয়ে কিন্তু একটা শিল্পকলার বিকাশের সূত্রপাত ঘটলো, এবং শিল্পকলার সূত্রপাত ঘটিয়ে ফাইন আর্টস বিশ্ববিদ্যালয় গঠন করা হলো। এর দ্বারা তিনি এশিয়ার যে শিল্প, চিত্রকলা, সেই বিষয়ে মানুষকে যেমন অনুসন্ধিৎসু করে তুললেন, সেরকম পাশ্চাত্যকেও অনুসন্ধিৎসু করার একটা প্রচেষ্টা তার মধ্যে ছিল। কিন্তু সমাজে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এবার একটা রাজার বিরুদ্ধে, অর্থাৎ এই রাজাকে মানো, রাজার রাজ তোষণ, শিক্ষার যে আলটিমেট এন্ডের বিরুদ্ধে একটা ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। এবং বিদ্যালয়, কারণ বিদ্যালয়ের পুস্তকগুলি সবই রাজার স্তুতি বাক্যে পূর্ণ ছিল। আর এই সময় জাপানের সমাজতন্ত্রের বিকাশ হচ্ছে এবং শ্রমিক ইউনিয়ন তৈরি হচ্ছে। এই যে সমাজতন্ত্রীদের মধ্যে কিনোশিতা নাও, আসুগি সাকে, কোতো সিসুই প্রমুখের নাম উল্লেখযোগ্য। এরা অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে চেয়েছিলেন। এইভাবে ধীরে ধীরে প্যান এশিয়ানিজমের উত্থান হচ্ছে। কাওয়াসুমি কিতাইকি প্রমুখ চিন্তানায়ক এশিয়াকে স্বাধীন করার জন্য তারা কি বলছেন, যে এই এশিয়া মহাদেশে যতগুলো দেশ আছে সবাইকে মিলিতভাবে অঙ্গীকার করতে হবে যে তারা একজোট হবে, নিজেদের সাংস্কৃতিকভাবে উন্নতি করবে, এবং তারা সেইভাবে তারা এতদিন পর্যন্ত আমরা শুধু পাশ্চাত্যের দিকে তাকিয়েছিলাম না, এবার পাশ্চাত্য থেকে দৃষ্টি ফিরিয়ে নিজের দেশের দিকে যেমন তাকাতে হবে, সেরকম এশিয়ার দিকে তাকাতে হবে। তবে একটা বিষয়, যে যারা এই এশিয়া প্যান এশিয়ানিজমের কথা বলছে, তারা কি এই সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন কিনা, এবং প্রত্যেকটি দেশে যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রতি মর্যাদা দানের কথা ভেবেছিলেন না, তাদের এই ভাবের মধ্যে জাপানকে এই সমগ্র এশিয়ার সংস্কৃতির নেতৃস্থানীয় রূপে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল, বা সেটা তাদের মনের মধ্যে সেটা বিরাজমান ছিল, সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে। তাহলে এই যে আমরা যে সামগ্রিকভাবে যে শিক্ষার মূল্যায়ন আমরা যদি করি, যে সত্যি কি টোকুগাওয়া যুগে এবং মেজি যুগে যে শিক্ষার ব্যবস্থার অগ্রগতি হয়েছিল, সেই অগ্রগতিকে সেকুলার ছিল? এটা সত্যি যে জাপানের যেমন
মেজি যুগে জাপানে শিল্প, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে যেমন অগ্রগতি ঘটেছিল, ঠিক একইভাবে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা এই অগ্রগতিটা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে যে অনেকগুলো বিরুদ্ধ, যে একটা বিতর্কিত একটা ভাবধারা, সেইটি কিন্তু আমাদের মূল্যায়নকে সচেতনভাবে মূল্যায়নের দিকে পরিচালিত করছে, এবং এই সচেতন মূল্যায়নের বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি একরৈখিকভাবে বলি, হ্যাঁ, জাপানে শিক্ষাক্ষেত্রে একটা উদার ভাবধারার, উদার বাতাবরণের প্রতিষ্ঠা হয়েছে, সেটা যেমন ভুল হবে। আবার যদি বলি, না, জাপানে শিক্ষার ক্ষেত্রে রাজতন্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাতেও কিন্তু এই মূল্যায়নটা সম্পূর্ণ হবে না। কারণ একটা বিষয় ভাবতে হবে, যেহেতু রাজনৈতিক কাঠামোটা রাজতান্ত্রিক, সেখানে এটা কিন্তু সব দেশে সব যুগে যে রাজার বিরুদ্ধে কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো সংস্কৃতি কখনো টিকে থাকতে পারেনি। অর্থাৎ যতই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার কথা আলোচনা করা হোক, বলা হোক না কেন, একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধতা কিন্তু থাকবেই, এবং সেখানে রাজার প্রতি যে আলটিমেট আনুগত্য, সেটা কিন্তু কোনোভাবেই উপেক্ষণীয় নয়, এবং এটা উপেক্ষা করার বিষয়ও না। কাজেই রাজতন্ত্রের প্রতি যে আনুগত্য, সেই কারণে আমরা যদি সেটার কথা চিন্তা করে আমরা যদি জাপানের এই শিক্ষা ব্যবস্থার যে অগ্রগতি বা প্রগতি হয়েছিল, সেটাকে যদি কিছুটা আন্ডার এস্টিমেট করি, তবে কিন্তু আমাদের মূল্যায়নটা সম্পূর্ণ বা নিরপেক্ষ হবে না। যে সকল গ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং যে ম্যাসিভ সেই যুগে পাশ্চাত্যের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা, এই যে রাজতন্ত্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে বিদেশি যে পাশ্চাত্য জ্ঞান আহরণের যে একটা আগ্রহ, এবং এনভয় প্রেরণ করা, এবং বিদেশের প্রযুক্তিবিদদের এখানে নিয়ে এসে দেশের মতন করে সেটাকে রূপান্তরিত করা বা রূপায়িত করা, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু জাপানকে অনেক উন্নততর অবস্থার দিকে এগিয়ে দিয়েছিল। সেখানে রাজার যে ফটোকে যে শ্রদ্ধা জানানো, এটা কিন্তু আমরা যদি নেতিবাচকভাবে দেখি, তবে কিন্তু সেটা আমাদের ভুল হবে। কারণ রাজা ছিলেন সবার উপরে। তিনি যে এই যে শিক্ষার ক্ষেত্রে যে পরিবেশ তৈরিতে বা তার অধীনে যে ডায়েট ছিল, বা তিনি যে সকল উচ্চ পদাধিকারীদের নিয়োগ করেছিলেন শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নত করার জন্য, সেটা তো তার মূল্য তো কম নয়। এবং এই সকল দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মেজির পুনঃস্থাপনে রাজার যে ভূমিকা, বিশেষ করে শিক্ষার যে অগ্রগতি, অর্থনীতির পাশাপাশি শিক্ষার অগ্রগতি ও বিকাশে রাজার যে ভূমিকা, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই যে সমাজতন্ত্রীরা, তারা অনেক
সমালোচনা করতে পারেন, ডেমোক্রেটিকরা সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের একটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে যে শিক্ষার ক্ষেত্রে জাপানের চরম বিকাশ হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।